1945 সাল ঠাকুর একদিন সকালবেলায় হাই হাই করে উঠলেন। Afternoon everyone, welcome back to our channel in a brand new vlog. আমি ওভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আজকে আপনাদের আমি এমন এক আশ্রমে নিয়ে যাব যেটা কলকাতার বুকেই অবস্থিত। হ্যাঁ, একদিনের ছুটি, সকালবেলায় বেরিয়ে পড়ুন, দুপুরবেলা সেই আশ্রমে ভোগ প্রসাদ গ্রহণ করুন। ভোগ প্রসাদের সুন্দর ব্যবস্থা রয়েছে, আমি ডিটেলস দেখিয়ে দেবো। আর বিকালবেলা বাড়ি ফিরে আসুন। সুন্দর একটা পরিবেশ, কলকাতার মধ্যেই যেই আশ্রম আছে আমি নিজেও জানতাম না। তো যাই হোক, আজ আমি আপনাদের নিয়ে যাব সেই আশ্রমে। কিভাবে যাবেন, কোথায় রয়েছে এই আশ্রম, সেই সমস্ত কিছু আজকের আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর সবথেকে বড় কথা, এই আশ্রম কিন্তু প্রথম তৈরি হয়েছিল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। তো বাংলাদেশ থেকে যারা যে দর্শকরা আমার এই ভিডিও আজকে দেখছেন তারাও খুব খুশি হবেন যে তাদের দেশে তৈরি হওয়া আশ্রম আজকের আমরা তুলে ধরছি। হ্যাঁ, তাদেরই সেই আশ্রমেরই একটা ব্রাঞ্চ আমাদের এই খোদ কলকাতায় রয়েছে। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। আমরা আজকে যাত্রা শুরু করছি বিধাননগর স্টেশন থেকে। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে বাঘাযতীন স্টেশন। তো শিয়ালদার মেইন সেকশানে থেকে আপনারা চলে আসবেন হচ্ছে শিয়ালদা সাউথ সেকশানে। মেইন সেকশান এবং সাউথ সেকশান একই স্টেশনের মধ্যেই পাবেন আপনারা। তো এই হচ্ছে শিয়ালদা সাউথ সেকশানের এন্ট্রি। এখান থেকে আপনারা বাঘাযতীনগামী যে কোনো ট্রেন, অর্থাৎ শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল, শিয়ালদা বারুইপুর লোকাল, শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল, শিয়ালদা ক্যানিং লোকাল, এই সমস্ত ট্রেনগুলোতে আপনারা উঠবেন। শিয়ালদা বজবজ লোকাল অথবা শিয়ালদা মাঝেরহাট বা শিয়ালদা বিবাদীবাগ লোকাল কিন্তু ধরবেন না, কারণ এই দুটি ট্রেন কিন্তু বালিগঞ্জ থেকে আলাদা হয়ে যায়। বাকি যে সমস্ত লোকাল ট্রেন এই সাউথ সেকশানে চলে সেই সমস্ত ট্রেনই কিন্তু আপনারা উঠে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন বাঘাযতীন স্টেশনে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাঘাযতীন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন, অর্থাৎ শিয়ালদা হচ্ছে এই দিকটা, এদিক থেকে যদি আপনারা আসেন তাহলে হচ্ছে আপনাকে কিন্তু 2 নম্বরে ট্রেন দেবে। সেখান থেকে এই যে ফুট ওভার ব্রিজটা আছে, এই ফুট ওভার ব্রিজ দিয়ে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। আর ঠিক ফুট ওভার ব্রিজের পাশ দিয়ে না, এই ডান দিকে দেখুন একটা রাস্তা নেমে গেছে, ওখান দিয়ে নামলেই আপনারা কিন্তু টোটো অথবা রিক্সা পেয়ে যাবেন। আজকের আমাদের ডেস্টিনেশন বাঘাযতীনের রাম মন্দির। তো ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই রিক্সা স্ট্যান্ড। তো এখান থেকে আপনারা জনপ্রতি 15 টাকার বিনিময়ে আপনারা মাত্র 5 মিনিটে পৌঁছে যেতে পারবেন রাম ঠাকুর আশ্রমে। তবে আপনারা যদি মনে করেন যে আপনারা হেঁটেও আসবেন তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ হেঁটে আমি যখন ফিরলাম রাম ঠাকুর মন্দির থেকে তখন সময় লাগলো হচ্ছে স্টেশন আসতে মাত্র 10 মিনিট। তো স্টেশন থেকে মোটামুটি ওই আমাদের অটো রিক্সায় আসতে সময় লাগলো হচ্ছে জাস্ট 3 মিনিট। আর এই হচ্ছে বাঘাযতীন শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর সেবাশ্রম। তো প্রথমেই এই হচ্ছে তোরণ, বাইরের দিকে দেখাই আপনাদের। তো ঠিক তোরণের মাথাতেই রয়েছে হচ্ছে গরুর দেবতা, যেটা আমাদের স্বাগত জানাচ্ছে। তো চলুন এবারে এই আশ্রমের ভেতরে আপনাদের নিয়ে যাই, খুব ভালো লাগবে। গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই ডান দিকে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপনারা ডাক্তার পেয়ে যাবেন। অর্থাৎ যাদের শরীরে নানা রকম ব্যাধি রয়েছে তারা কিন্তু এখানে ডাক্তার, প্রত্যেক দিন বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার কিন্তু এখানে বসে। এই যে ডাক্তার চেম্বার, প্রত্যেক দিন দুপুর 1টা থেকে কিন্তু এখানে নাম লেখানো হয়। তো এই হচ্ছে ফোন নাম্বার, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। রোববার কিন্তু পূর্ণ দিবস বন্ধ থাকে। আর ওষুধ দেওয়ার সময় হচ্ছে দুপুর 3টে থেকে বিকাল 4:30। আর এখানে সব ডাক্তারবাবুদের নাম লেখা রয়েছে আর কে কোন ডিপার্টমেন্টে। দেখুন এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, কার্ডিওলজি, মেডিসিন, জেনারেল, নিউরো, ডায়াবেটিস, গাইনোকোলজিস্ট, সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তাররা কিন্তু এখানে প্রত্যেক দিন বসে, রোববার ছাড়া। আর কোন ডাক্তার কবে বসে সেটাও এখানে কিন্তু টাইম মেনশন করা আছে। আপনারা যে নাম্বারটা দেখালাম সেই নাম্বারে ফোন করে কিন্তু আগে থেকে বুকিংটা করে নেবেন। এই সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু মেডিসিনও দেওয়া হয়। এই যে দেখুন দেখানো আছে, ওষুধ দেওয়ার সময় হচ্ছে সোম থেকে শনি বিকাল 3টে থেকে 4:30।
এবার বলে রাখি, যারা নিজেদের গাড়ি নিয়ে এখানে আসতে চাইছেন, অর্থাৎ আমি তো ট্রেনে করে এলাম, তো অনেকেই আছেন যারা নিজেদের গাড়ি নিয়ে হয়তো একটা ছুটির দিন কাটাতে চাইছেন। তো তাদের জন্য বলি, এখানে গাড়ি নিয়ে আসলে কিন্তু এদের নিজস্ব পার্কিং রয়েছে। দেখুন, এই হচ্ছে পার্কিং লট, মানে এই হচ্ছে গেট দিয়ে ঢুকলেই হচ্ছে ভেতরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম পার্কিং লট, যেখানে কিন্তু আপনারা নিজেদের গাড়ি কিন্তু রাখতে পারেন। এর জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা অতিরিক্ত চার্জ কিন্তু লাগে না, অর্থাৎ ফ্রিতে কিন্তু আপনারা এখানে পার্কিং করতে পারেন। খুব সুন্দর পরিবেশ, দেখুন গাছ, তার নিচে পার্কিং, মানে একদম পুরো ন্যাচারাল ব্যাপার স্যাপার। আর এই ঠিক পার্কিং লটের ঠিক এইখানটাই হচ্ছে টয়লেট, ঠিক আছে। একদম গেট দিয়ে ঢুকবেন পার্কিং লট, আর ঠিক পার্কিং লটের পাশ দিয়ে দেখুন এই যে টয়লেট লেখা রয়েছে, এখানে গেলে কিন্তু জেন্টস এবং লেডিস বোথ টয়লেট রয়েছে। আর এইটা হচ্ছে মেন গেট, ঠিক আছে, মানে মেন মন্দিরে ঢোকার জন্য হচ্ছে এই গেট। তো এই গেট দিয়ে যখনই আপনি ভেতরে প্রবেশ করবেন, দেখুন জুতো রাখার জায়গা রয়েছে ডান দিকে। তো এখানে কিন্তু আপনারা জুতো রাখতে পারবেন বিনা পয়সায়। এরকম একটা ব্যাগ দেওয়া হবে, দেখুন সেই ব্যাগের মধ্যে আপনাদের জুতো রেখে আপনারা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। এই হচ্ছে জুতো ঘর, এই যে সকাল 9টা থেকে 1 ঘটিকা পর্যন্ত কিন্তু এটা খোলা থাকে। এই দেখুন, এই জুতো রাখার জায়গা এটা। তো চলুন পুরো মন্দিরটা ঘোরাতে ঘোরাতে আপনাদের এই রাম ঠাকুরের ইতিহাসটা একটু বলে নিই। ভারতবর্ষে সাধক ও যোগীদের অভাব কোনো কালেই কিন্তু ছিল না। তবে তাদের মধ্যে যে সাধকরা ভক্তদের থেকে বিশেষ সম্মান লাভ করেছেন, তাদের মধ্যে রাম ঠাকুর ছিলেন অন্যতম। আজও কিন্তু অগণিত ভক্ত শিষ্যদের কাছে তিনি পরম আশ্রয়। রাম ঠাকুরের পারিবারিক নাম ছিল রামচন্দ্র চক্রবর্তী। তার জন্ম হয়েছিল 1860 সালের 2রা ফেব্রুয়ারি। আদি বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। বাবা ছিলেন রাধা মাধব চক্রবর্তী আর মা ছিলেন কমলা দেবী। রাম ঠাকুরের বড়দাও ছিলেন, ওনার নাম ছিল কালী কুমার। ঠাকুরের বাবা ছিলেন একজন মহাতন্ত্র সাধক, কিন্তু মাত্র 8 বছর বয়সে বাবাকে হারান রাম ঠাকুর। তারপর একদিন স্বপ্নাদেশে তিনি দীক্ষা লাভ করেন বাবার যে দীক্ষা গুরু ছিলেন তার কাছ থেকে। তারপর 1872 খ্রিস্টাব্দে তিনি গৃহত্যাগী হন। কামাখ্যায় সাধনার সময় তিনি এক যোগী পুরুষের সহচর্য লাভ করেছিলেন। এরপর তিনি কখনো হিমালয়ের কোলে, কখনো ভারতবর্ষে, কখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন সাধনার জন্য। সাধকদের সেবা করে তার কৃপালাভও করেছেন। এরপর রাম ঠাকুর একদিন তার গুরুর আদেশেই বাড়ি ফেরেন মায়ের সেবা করতে। নোয়াখালীর এক ইঞ্জিনিয়ারের বাড়িতে রান্না করার কাজ নিয়েছিলেন। সকলকে অসাধারণ রান্না করে খাওয়াতেন তিনি, কিন্তু নিজে খেতেন সামান্য দুধ আর এক টুকরো ফল। কথিত আছে এক সময় রাম ঠাকুরের দৈব প্রভাবে কর্মদাতা ইঞ্জিনিয়ার বুঝতে পারেন যে তিনি সাধারণ মানুষের মতো নয়। সেটা বুঝতে পারার পর তিনি আর রাম ঠাকুরকে পাচকের কাজ করতে দেননি। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও রাম ঠাকুরের প্রশংসা করে যতীন্দ্রমোহন সেনগুপ্তকে একবার বলেছিলেন, সমুদ্রের একটা কূল আছে, কিন্তু তোমার ঠাকুরের কোনো কূল কিনারা নেই। তারই নির্দেশে 1942 সালে কলকাতা যাদবপুরে তৈরি হয়েছিল কৈবল্য ধাম। সে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আর আজকে আমরা এসেছি বাঘাযতীনের এই রাম ঠাকুর আশ্রম। তো চলুন পুরো আশ্রমটাকে এবারে আরও ভালোভাবে দেখাই। মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই নাট মন্দির। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এই সুন্দর রাম মন্দিরের যে নাট মন্দির তার মধ্যে দিয়েই। আর চারিদিকে লেখা রয়েছে হরে রাম হরে কৃষ্ণ। সত্যি এক অসাধারণ ফিলিংস কিন্তু আপনাদের মনের মধ্যে চলে আসবে। আর এই নাট মন্দিরেরই এক প্রান্তে রয়েছে এই রাম ঠাকুরের বেদি, যেখানে ফটকে তিনি বিরাজমান। এই রাম ঠাকুরের সমস্ত আশ্রমেই যদি আপনারা যান তাহলে কিন্তু ওনার কোনো মূর্তি দেখতে পাবেন না। আর আশ্চর্যজনকভাবে রাম ঠাকুরের যে ফটক থাকে সেই ফটকের সুন্দর একটা বেদি তৈরি করা থাকে। এবং এই প্রত্যেকটা রাম ঠাকুরের আশ্রমে আমি দেখেছি যে এখানে একটা করে তুলসী গাছ থাকে। এর সঠিক কারণ যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই হলো সেই তুলসী মঞ্চ। এটা ঠিক নাট মন্দিরের সামনের ভাগেই অবস্থান করছে। কি সুন্দর দেখুন তো, এই যে তুলসী মঞ্চ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এখানেও সেটা দেখতে পেলাম। আর এত সুন্দরভাবে কাপড় পরিয়ে রাখা হয়েছে
মানে অতুলনীয় লাগছে। আর এত ঠান্ডা এখানে, আর সবসময় নাম সংকীর্তন হচ্ছে, আপনাদের এখানে বসে থাকতে দারুণ ভালো লাগবে। এবারে আপনাদের বলে রাখি, এই আশ্রমের কিছু বাৎসরিক অনুষ্ঠান সূচি হয়, যেমন হচ্ছে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, গুরু পূর্ণিমা, দুর্গা অষ্টমী, বাৎসরিক উৎসব অর্থাৎ 6, 7, 8 এবং 9ই জানুয়ারি হচ্ছে এই আশ্রমের কিন্তু বাৎসরিক উৎসব হয়, মানে জানুয়ারি মাসে। আর শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব উৎসব হয় মাঘী পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার উৎসব হয়, এরকম নানান রকম কিন্তু উৎসব হয়। সেই উৎসবে যদি আপনারা আসতে পারেন তো সত্যি এক অসাধারণ অনুভূতি কিন্তু আপনারা ফিল করবেন। এছাড়াও এত শান্ত এই জায়গাটা, মানে কি বলবো আপনাদের। তো চলুন এবারে আপনাদের মূল মন্দিরের মধ্যে নিয়ে যাই আর রাম ঠাকুরকে দর্শন করাই। এর আগে আপনারা তো দেখলেনই যে নাট মন্দিরের মধ্যে রাম ঠাকুর ফটকে রয়েছেন, আর এটা হচ্ছে মূল মন্দির। তো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। উঠে আসার পরেই বাঁদিকে দেখতে পেলাম এখানে নাম সংকীর্তন হচ্ছে। আর এই রাম ঠাকুরের যে মন্দির, এটা এখানে 5খানা কিন্তু দ্বার রয়েছে, যাতে দর্শনার্থীরা বাইরে থেকে বসে রাম ঠাকুরকে দর্শন করতে পারে। তবে এই মূল যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের ভেতরে কিন্তু কারোর প্রবেশ নিষেধ। সবাইকেই এই দরজার বাইরে থেকে বসে পুজো দেখতে হবে। তারা এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 10:30। ঠাকুরমশাই এখানে পুজোর সমস্ত জোগাড় রেডি করছেন, কারণ 11টা থেকেই শুরু হবে আরতি, আর আরতি শুরু হলে আমরাও দেখাবো। তো চলুন এবারে এই মন্দিরের চারপাশটা একটু প্রদক্ষিণ করে নেই। আমি জানি না আপনারা এরকম কটা মন্দির দেখেছেন যেখানে প্রদক্ষিণের এরকম সিস্টেম আছে। তো মূল মন্দিরের চারদিক ধরে কিন্তু এরকম একটা খুব সুন্দর শ্বেত পাথরে বাঁধানো প্রদক্ষিণ করার জায়গা আছে। তো অবশ্যই আপনারা যারা এই মন্দিরে আসবেন একবার কিন্তু প্রদক্ষিণ করে নেবেন, কারণ এই প্রদক্ষিণ করার চল কিন্তু এই রাম মন্দিরে রয়েছে। শুধু এখানে নয়, আমি এর আগে আপনাদের একটা মন্দির দেখিয়েছিলাম, যদি বলতে পারেন যে কোন মন্দির যেখানে প্রদক্ষিণ ছিল জানাবেন আমাকে। আর ঠিক এই রাম মন্দিরেই রয়েছে এরকম একটি বড় বিল্ডিং। আপনারা ভাবছেন যে মন্দিরের মধ্যে এরকম বিল্ডিং করা কেন? যদি আপনারা আপনাদের কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান অথবা কোনো অন্নপ্রাশন, বাচ্চার মুখে ভাত দেবেন ভাবছেন, তাহলে এখানে আমি স্ক্রিনে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন। এনারা কিন্তু ভাড়া দেয়, এবং সবথেকে বড় কথা, শ্রাদ্ধ শান্তির যে ক্রিয়াকর্ম এনাদের ব্রাহ্মণ দিয়ে কিন্তু এনারা করে দেন। এবারে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই এই আশ্রম সম্পর্কে। আশ্রম কিন্তু ভোর 5টা থেকে খুলে যায় এবং একদম রাত 8টা অবধি খোলা আছে। যখনও তোমরা আসতে পারো, কিন্তু যদি ভোগ প্রসাদ নিতে হয়, তোমাদের যে কুপনটা আমি প্রথমেই দেখালাম, এখানে হচ্ছে 50 টাকার হচ্ছে ভোগ প্রসাদ। তো কি কি ভোগ প্রসাদে দেওয়া হবে, যখন ভোগ প্রসাদ দেবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। কিন্তু কুপনটা তোমাদের 10:30টার মধ্যে কেটে নিতে হবে, মানে সকাল 8টা থেকে 10:30টার মধ্যে অফিস খোলা থাকে, সেই সময় কিন্তু তোমাদের কুপনটা কেটে নিতে হবে। আর ভোগ প্রসাদ দেওয়া হবে 12টা থেকে 12:30টায় কিন্তু লাস্ট, 12:30টার পরে এলে কিন্তু আর ভোগ প্রসাদ তোমরা পাবে না। যদি আপনারা এখানে দীক্ষা নিতে চান, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এখানে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট দিনে কিন্তু দীক্ষা প্রদান হয়, যেমন হচ্ছে 21/4/2024 রবিবার এখানে দীক্ষা প্রদান হবে। তো দীক্ষা নেওয়ার জন্য কিন্তু আপনাকে যে আগে নাম্বারটা দিলাম, সেই নাম্বারে কথা বলে নিয়ে কোন মাসে কোন দিন দীক্ষা দেওয়া হয় সেটা অবশ্যই জেনে নিয়ে তার ডিটেলস সংগ্রহ করে নেবেন। আর এখানে প্রত্যেকটা দর্শনার্থী যারা এখানে আসেন বাবার এখানে, তাদের কিন্তু এরকম খই মুরগির একটা সংমিশ্রণ দেওয়া হয়। তো এবার আপনাদের বলে দিই ভোগের কুপন কোথা থেকে নেবেন। এই হচ্ছে মূল মন্দির, ঠিক আছে? মন্দিরটা হচ্ছে একটু উঁচুতে, মানে প্রায় আপনারা বলতে পারেন ফার্স্ট ফ্লোর সমান উঁচু। আর ঠিক মন্দিরের এই গ্রাউন্ড ফ্লোরই হচ্ছে অফিস। এই দেখুন লেখা রয়েছে সামনেই অফিস। তো এই অফিসের ওপরেই হচ্ছে মূল মন্দির। তো এখান থেকে আপনারা কিন্তু ভোগের কুপন নিতে পারবেন, কিন্তু সময়টা দেখে নেবেন 8:30 থেকে 12টা। আর মন্দিরের ঠিক ডান পাশে দেখুন এখানে একটা বই ঘর রয়েছে। এখান থেকে আপনারা রাম ঠাকুরের বিভিন্ন বই, তার যে বাণী, তার যে শিক্ষা, তার শিষ্যদের তিনি যে শিক্ষা দিয়ে গেছেন, তার বিভিন্ন সময়ে তার অলৌকিক কাহিনী, সে সব কিন্তু আপনি একটা বইয়ের আকারে এখানে পেয়ে যাবেন। আর এখানেই রয়েছে সেই বই ঘর। ঠিক এই জুতো ঘর যে এখানে দেখালাম আপনাদের প্রথমে, জুতো রাখার জায়গা, তার ঠিক পাশেই পেয়ে যাবেন হচ্ছে এই বই ঘর। এখান থেকে বই, রাম ঠাকুরের ফটো,
এরকম আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন, ধূপকাঠিও নিতে পারেন, কিন্তু ধূপকাঠি ভেতরে জ্বালানোর একটা আলাদা জায়গা রয়েছে বেদি, সেখানেই কিন্তু আপনারা জ্বালাবেন। ঠাকুরের কিছু অলৌকিক কথা লোকমুখে প্রচলিত। শোনা যায় 1945 সাল ঠাকুর একদিন সকালবেলায় হাই হাই করে উঠলেন। আর আপনারা সবাই জানেন 1945-এ সেই দিনই, যেদিন ঠাকুর হাই হাই করে উঠেছিল, সেই দিনই জাপানে পারমাণবিক বিস্ফোরণ করানো হয়েছিল হিরোশিমা এবং নাগাসাকি শহরের উপরে। তো ঠাকুর যে দিব্য দৃষ্টি আগে থেকে তিনি দেখতে পেয়েছিলেন, সেটা কিন্তু বলাই বাহুল্য। একবার শ্যামাচরণ বাবু ঠাকুরের খোঁজ করতে করতে চলে আসেন যাদবপুরের যে কৈবল্য ধাম আছেন সেখানে। এসে ঠাকুরের খোঁজ করেন, কিন্তু ঠাকুরকে সেখানে তিনি পান না। লোকমুখে জানা যায় ঠাকুর তখন চলে গেছিলেন কাশী ধামে। তো তিনি কাশী ধামে ঠাকুরের খোঁজ করতে করতে গেলেন, গিয়ে দেখছেন ঠাকুরের সামনে এক বিষধর সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্য দেখে তো তিনি অবাক। তিনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন, বাবা আপনার সামনে এই ভয়ঙ্কর সাপ যে? বলে, ও তো আমায় রক্ষা করতে এসছে রে, ও তো আমায় সেবা করছে রে। তো এইসব নানা রকম কাহিনী সত্যি আপনাদের মন ছুঁয়ে যাবে। তো ঠাকুরের বই এখান থেকে সংগ্রহ করলে, তাহলেই আপনারা পড়লে বুঝতে পারবেন ঠাকুরের কি মহিমা। তো চলুন, এখন আরতি শুরু হচ্ছে আর আরতিটা আপনাদের দেখাই। ঘড়িতে এখন ঠিক 12টা বাজে, ঠিক দুপুর 12টা। তো পুরো অঞ্জলি তোমাদের দেখিয়ে দিলাম। এবারে হচ্ছে ভোগ প্রসাদ বিতরণের অনুষ্ঠান শুরু হয়েছে, আমরাও ভোগ প্রসাদ গ্রহণ করব। তো চলো এবার ভোগ প্রসাদ কক্ষে যাই। তো এখানে দেখুন বসার জন্য কিন্তু এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে। যেহেতু এখানে বয়স্ক অনেক মানুষরা আসে, তাই এখানে এই সিস্টেমটা কিন্তু খুব ভালো লাগলো। তো আজকের প্রসাদের মধ্যে প্রথমেই ছিল হচ্ছে খিচুড়ি, একদম দুর্দান্ত। আর তারপরে দেওয়া হয়েছিল হচ্ছে পাঁচমিশুলি একটা সবজি, মটর দিয়ে একটা সবজি ছিল, আর ছিল হচ্ছে গরম গরম বেগুনি। আর শেষ পাতে আমাদের দেয়া হয়েছিল হচ্ছে চাটনি আর পরমান্ন, যা এক কথায় ছিল অমৃত। ঘড়িতে এখন ঠিক 12:30টা বাজে। মানে অসাধারণ, এত সুন্দর পরিবেশ না, এখান থেকে সত্যি মানে যেতে আর ইচ্ছা করছে না। তবে 12:30টার পর থেকে কিন্তু আশ্রম বন্ধ থাকে, আবার বিকাল 4টের সময় কিন্তু আশ্রম খোলে। তো এই সময়টা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে এবার নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলে যেতে পারো। আর তোমরা যদি মনে করো বিকালের দিকে আসবে, সেটাও তোমরা করতে পারো। আর ভোগ প্রসাদ তো দেখলে কি কি দেওয়া হয়েছিল, অমৃত, যেন অমৃত। পায়েসটা এত সুন্দর হয়েছে, মানে ভোগ প্রসাদের তো আর রিভিউ হয় না, পুরোটাই প্রসাদ। প্রসাদ তো ঠাকুরের, মানে অবশ্যই আমাদের আশীর্বাদ, মানে ঠাকুরের আশীর্বাদ আমরা পেয়েছি, তাই ভোগ প্রসাদ পেতে পারলাম।
যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর এরকম আরও ভিডিও দেখতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের আশপাশে এরকম মন্দির মঠ যা আছে, বা যদি মসজিদও থেকে থাকে সেটাও জানিও। সেখানে আমরা যাবো এবং এই চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরবো। টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।